আপনি জানেন, তথ্য, শক্তি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা ঘটনা। তাই প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিহা পারভিন সাথী। শুরুতে জেনে নিই প্রধান শিরোনাম। গাজা সমস্যা সমাধানের বিষয়ে বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার শারম আল শেখ শহরে আয়োজনে অংশ নেবেন 20 জনের বেশি বিশ্ব নেতা। উত্তপ্ত পাক আফগান সীমান্ত, পাহাড়ি অঞ্চলে পাল্টাপাল্টি হামলায় টান টান উত্তেজনা। 19টি চেকপোস্ট দখলের দাবি পাকিস্তানের। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100% শুল্কের সিদ্ধান্তে চীনের কড়া হুঁশিয়ারি, পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। গাজা যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় মিশরের বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থাকবেন মিশরের প্রেসিডেন্ট সিসি। সোমবার দেশটির শারম আল শেখ শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে অংশ নিচ্ছেন 20 জনেরও বেশি বিশ্ব নেতা। এরই মধ্যে গাজার খান ইউনিসে প্রবেশ করতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। 46 বছর বয়সী বিলাল আল নাজার যুদ্ধের ধাক্কায় 20 বারেরও বেশি ঘরছাড়া এই মানুষটি অবশেষে ফিরছেন নিজ বাসস্থান উত্তরের জাবালিয়ায়। সাথে আছেন তার ছোট ছেলে। ঠেলাগাড়ি ঠেলে বেঁচে থাকার শেষ সম্বলটুকু নিয়ে এভাবেই অন্যদের সাথে এগিয়ে যাচ্ছেন তিনি। যুদ্ধ আবার ফিরে আসলে আমরা আবার বাস্তুচ্যুত হব। খিদে, ভয়, ক্লান্তি সবকিছুই আমাদের শেষ করে দিয়েছে। তবু আশা রাখছি যুদ্ধ আর ফিরে আসবে না। নিজ বাড়ির সন্ধানে ফেরা শুরু হলেও ইসরায়েলের ফের হামলা চালানোর আতঙ্ক কাটছে না এ জনপদের মাঝে। ধ্বংসস্তূপের মাঝে ফিরে নিজেদের জীবনকে পুনরায় সাজানোর তাগিদ সর্বহারা এ সকল মানুষের। ফিরে গেলেও সেখানে আমাদের জন্য অবশিষ্ট আর কিছুই নেই। জানি না কোথা থেকে কিভাবে শুরু করব। তবুও বিশ্বাস রাখছি আবার নতুন করে আমরা ঘরবাড়ি তৈরি করব। রবিবার সকাল থেকে ইসরায়েলের কেরেম শালম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এই প্রথম বিপুল পরিমাণ ত্রাণ ঢুকল অবরুদ্ধ এ উপত্যকায়। ইসরায়েলি সেনারা প্রত্যাহার করার পর এলাকাগুলোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ পুনর্গঠনের অংশ হিসেবে গাজায় প্রায় 7,000 সদস্যকে মাঠে নামিয়েছে হামাস। একই সাথে এসব এলাকায় 5 জন নতুন গভর্নর নিয়োগ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এরই মধ্যে গাজায় যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে মিশরে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সোমবার দেশটির শারম আল শেখ শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে অংশ নিচ্ছেন 20 জনেরও বেশি বিশ্ব নেতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘ আলোচনার পর অবশেষে কার্যকর হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে বইছে শান্তি। তবে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে পরবর্তী ধাপগুলো নিয়ে। অনিশ্চয়তায় রয়ে গেছে এই অঞ্চলের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে গাজায় শুরু হয় যুদ্ধবিরতি। আনন্দ পেয়ে যায় ফিলিস্তিন ইসরায়েল দুই ভূখণ্ডেই। চুক্তি অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী কিছু এলাকা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে। যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণে রয়েছে বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী। এদিকে বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে হামাস। চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবে 20 জন ইসরায়েলি জিম্মি। এর বিপরীতে ইসরায়েল মুক্তি দেবে প্রায় 250 জন ফিলিস্তিনি বন্দী এবং গাজা থেকে আটক 1700-র বেশি নাগরিককে। পাশাপাশি প্রতিদিন গাজায় প্রবেশ করবে 600-র বেশি মানবিক সহায়তাকারী যানবাহন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামাসের হাতে থাকা জিম্মিদের ফেরাতে প্রস্তুত আন্তর্জাতিক রেড ক্রস। যুক্তরাষ্ট্র জানিয়েছে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে 2 শতাধিক সদস্যের পর্যবেক্ষক দল যুদ্ধবিরতি মনিটর করবে। ইসরায়েল জানিয়েছে চুক্তির প্রথম ধাপে গাজার 53% এলাকার নিয়ন্ত্রণ তাদের থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনার আলোকে পরবর্তী 2 ধাপে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করবে তেল আবিব। চূড়ান্তভাবে গাজার মাত্র 15% এলাকায় সীমিত ইসরায়েলি উপস্থিতি বজায় থাকবে।
ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় গাজাকে নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী গাজায় থাকবে না কোনো সামরিক অবকাঠামো। সংস্কারের পর পশ্চিম তীর পরিকল্পনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার শাসনভার হস্তান্তর করা হবে। তবে হামাস এখনও নিরস্ত্রীকরণের কোনো প্রতিশ্রুতি দেয়নি। ইসরায়েলও স্পষ্ট করেনি কবে তারা পুরোপুরি সেনা প্রত্যাহার করবে। এই অনিশ্চয়তার মধ্যেই গাজায় শুরু হয়েছে এক অনিশ্চিত শান্তির যাত্রা। সব মিলিয়ে চুক্তির প্রথম ধাপ কার্যকর হলেও পরবর্তী পর্যায়ের পথ এখনও কঠিন। দুই পক্ষের আস্থা আর আন্তর্জাতিক তদারকিই নির্ধারণ করবে এই যুদ্ধবিরতি সত্যিই স্থানীয় শান্তির পথে নিয়ে যাবে নাকি আবারও শুরু হবে যুদ্ধ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে। রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় শনিবার সেখানকার উত্তর সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে একাধিক হামলা চালানোর দাবি করে আফগান সেনারা। পাল্টা হামলা দাবি করে আফগানিস্তানের অন্তত 19টি চেকপোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, হামলায় আফগান তালেবানরা 200 জনেরও বেশি সৈন্য অন্যান্য যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগান হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের 23 সৈন্য। বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক তালিবান নেতাদের আশ্রয়, প্রশ্রয় ও সহায়তার অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। গুঞ্জন ওঠে বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহতের। এ নিয়ে দুই দেশের মধ্যে বৃদ্ধি পায় উত্তেজনা। প্রতিক্রিয়ায় প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় তালেবান। এর জেরে শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দীর, চিত্রাল, বারামচা সহ আরও কয়েকটি এলাকায় পাল্টা হামলা চালায় আফগান সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্বের উপর হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ বলে জানায় তালেবান। হামলার জবাব দিতে প্রস্তুত ছিল পাকিস্তানও। শনিবার রাতভর সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর আক্রমণের মুখে সীমান্তবর্তী আফগানিস্তানের ডুরান মেলা, তুর্কমানজাই, শহীদান, কুনার, চাগাই সহ বেশ কিছু চেকপোস্ট দখলের দাবি করেছে ইসলামাবাদ। সংঘাতে বেশ কয়েকজন আফগান সেনা হতাহতের দাবিও করেছে পাকিস্তান। তবে এ সম্পর্কে কোনো তথ্য দেয়নি তালেবান সরকার। এদিকে দুপক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান, সৌদি আরব ও কাতার সহ বেশ কয়েকটি দেশ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর নতুন 100% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে না আসলে পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। রবিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উচ্চ শুল্কের হুমকি কোনো সমাধান নয়। যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে পদক্ষেপ নেয়, চীন তার স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে। চীনের এই সতর্কবার্তা আসলে দেশটির বিরল বাণিজ্য খনিজ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা জারির ঠিক এক সপ্তাহ পর। এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা আবারও ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বিশ্ব বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এতে নিহত হয়েছে অন্তত 5 বেসামরিক নাগরিক। রয়টার্স বলছে, স্থানীয় সময় শনিবার দেশটির দোনেৎস্ক এবং ওডেসা সহ বেশ কয়েকটি অঞ্চলে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এ সময় ইউক্রেনের সামরিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালায় মস্কো। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার আবাসিক ভবন সহ স্থাপনা। এই হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওডেসা অঞ্চলের 2,40,000 বাসিন্দা। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এতে নিহত হয়েছেন অন্তত 1 জন। মস্কো জানায়, এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার তেল শোধনাগার। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। শনিবার সাবেক এই প্রেসিডেন্টের একজন মুখপাত্রের বরাতে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছরের সেপ্টেম্বরে ত্বকের ক্যান্সারের কোষ অপসারণের জন্য অস্ত্রোপচার করিয়েছেন বাইডেন। বাইডেনের শরীরে শনাক্ত হওয়া প্রোস্টেট ক্যান্সার এরই মধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। ক্যান্সার কার্যকরভাবে নিয়ন্ত্রণে বেশ কয়েকটি চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে তার কার্যালয়। গেল মে মাসে ত্বকের ক্যান্সারের চিকিৎসার সময় বাইডেনের অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, ক্যান্সারযুক্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে এবং অতিরিক্ত কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আগামী নভেম্বরে 83 বছর বয়সে পা দিতে যাচ্ছেন জো বাইডেন। সব সময় ভালোবাসা এবং সমর্থনে জড়িয়ে রাখতে ভক্ত ও সমর্থকদের প্রতি আহ্বান জানান বাইডেন।
না ফেরা দেশে পাড়ি জমালেন অস্কার জয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণকারী কিটন ১৯৭০-এর দশকে দ্য গডফাদার ছবিতে কে অ্যাডামাস কার্লিয়নের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। অ্যানি হল সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অস্কার জয় করেন ডায়ান কিটন। বিবিসির খবরে জানা গেছে, শনিবার সকালে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিক টিম তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘ ৫ দশকের ক্যারিয়ারে ডায়ান কিটন ছুঁয়ে গেছেন কোটি দর্শকের হৃদয়। ফাদার অব দ্য ব্রাইড, দ্য ফার্স্ট ওয়াইফস ক্লাব এবং সামথিংস গটা গিভ এর মতো জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। আরও গভীর হচ্ছে মাদাগাস্কার রাজনৈতিক অস্থিরতা। দেশের শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে এখন থেকে পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্যাপসাট নামে পরিচিত সেনা ইউনিট। রবিবার রাজধানীতে অ্যান্টানানারিভোতে এক বিবৃতিতে কর্নেল সোলোফেনিওয়ানা রামপানরিভো বলেন, জাতীয় জরুরি প্রয়োজনে ক্যাপসাট প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে শনিবার এই ইউনিট হাজারো বিক্ষোভকারীকে রাজধানীর ঐতিহাসিক মে ১৩ স্কোয়ারে নিয়ে যায়। এদিকে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজুলিনা সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এই পদক্ষেপ অবৈধ ক্ষমতা দখলের চেষ্টা বলে নিন্দা জানিয়েছেন। তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছিল পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে, তবে তা এখন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভের সময় সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। লেবাননে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় দালাল চক্র। জাল ভিসা ও কাজের নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। শুধু ভিসা জাল করেই ক্ষান্ত নয়, এসব দালালরা বিএমইটি কার্ড ও বিমানের টিকিট নিয়েও করছে প্রতারণা। এমন পরিস্থিতিতে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। ২০২০ সালের চরম মুদ্রাস্ফীতি ও সর্বশেষ গত বছরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লেবানন। আবারও চালু হয়েছে কলকারখানা ও বিভিন্ন ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। বেড়েছে বাংলাদেশ সহ স্বল্প আয়ের দেশগুলো থেকে আসা শ্রমিকের চাহিদা। কাজের সুযোগ খুঁজতে অনেক বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। আর এই সুযোগকে কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় দালাল চক্র। আমাদের মতো এরকম জাল ভিসা বহু প্রবাসী পাইয়া নিঃস্ব হয়ে গেছে। দেশটির জেনারেল সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে জাল ভিসার মাধ্যমে দালালরা হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। এমনকি বাংলাদেশে অসাধু কর্মকর্তার যোগসাজশে বিএমইটি কার্ড তৈরি ও জাল বিমানের টিকিট হাতে ধরিয়ে দিয়েও করছে প্রতারণা। এক বাংলাদেশি সাইদুল নামের লোকের কাছে ভিসা বাবদ ভিসার জন্য টাকা জমা দিয়েছিলাম। উনি আমাদের কাছ থেকে জাল ভিসা দিয়ে প্রায় $৯৪,০০০ টাকা নিয়ে উনি ওজা হয়ে গেছে। আমরা আকুল আবেদন করতেছি বাংলাদেশ দূতাবাসের কাছে, বাংলাদেশ এমবাসির কাছে, আপনারা যদি এই মুহূর্তে এটা পদক্ষেপ না নেন, আমরা তো হাজার হাজার লোক নিঃস্ব হয়ে গেছি, সামনের দিকে আরো আমরা বিপদগ্রস্ত হব। প্রতারকদের খপ্পরে পড়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেক বাংলাদেশি। ভুক্তভোগী বাংলাদেশিদের কেউ কেউ আবার দূতাবাসে অভিযোগ দেওয়ার পর মিলছে প্রাণনাশের হুমকি। তারা জাল ভিসা দেয়, ম্যান পাওয়ার করায়, সবকিছু করে, কমপ্লিট করে, কিন্তু দেখা যাচ্ছে যে টিকিটের মুহূর্তে অনেক সময় দালালরা পালাইয়া যায়। বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা অবশ্যই একটা আবেদন জানাবো যাতে কঠিন একটা বিচারের আওতায় আনা হয় এবং এই জাল ভিসা যাতে বন্ধ করা হয়। এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জাল ভিসার বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সাধারণ বাংলাদেশিদের জাল ভিসা থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। আপনাদেরকে আবারও সতর্ক করছি, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। তিনি লেবাননের হোন অথবা বাংলাদেশেই থাকুন, এখানেই থাকুন না কেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব, কারণ এটি অত্যন্ত গর্হিত, নিন্দনীয় এবং অপরাধমূলক একটি কাজ। লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে দেশটির শ্রমবাজারে। তাদের আশা, জাল ভিসা রোধে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেবে বাংলাদেশ দূতাবাস। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।